নমস্কার, শুরু করছি সেই অনুষ্ঠান যা দেখে ইতিমধ্যে আপনাদের কাছ থেকে আমরা অনেক ফিডব্যাক পাচ্ছি। পলিট্রিক্সের গ্রিন রুম। গ্রিন রুম বলতে কি? গ্রিন রুম হলো সেই নেপথ্য যা মঞ্চে উদ্ভাসিত হয় না, সবসময় সকলের সামনে থাকে না, কিন্তু আড়ালের যে নৈশব্দগুলো বা যে টুকরো টুকরো মুহূর্তগুলো অ্যাকচুয়ালি মঞ্চকে তৈরি করে। মঞ্চের প্রাককথন হচ্ছে গ্রিন রুম। আর সেই প্রাককথনগুলো বিখ্যাত মানুষদের, সেই টুকরো টুকরো ব্যক্তিগত জীবনগুলো যিনি ভীষণ কাছ থেকে দেখেছেন রাজনীতির মঞ্চে, তিনি জয়ন্ত ঘোষাল। এবং এত সব অভিজ্ঞতা আছে জয়ন্তর, দেশ বিদেশ মিলিয়ে, জাতীয়, স্থানীয়, আন্তর্জাতিক সব রকম রাজনীতিবিদ মিলিয়ে, যে একান্ত আড্ডায় অনেক সময় বিস্ফারিত হতে হয়েছে। আর ফাইনালি জয়ন্ত আজকে এই অনুষ্ঠানে ওর ওই গোপন দেখা, সেই প্রাইভেট আই দিয়ে ভেতরে দেখা, সেই নেপথ্য নায়কদের সেই ব্যালকনিতে দেখা, তাদের ড্রয়িং রুমে দেখা, কখনো বেডরুমে দেখা, সেই মুহূর্তগুলো এখানে উন্মোচিত হচ্ছে। আর আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব, তিনি এমনিতেই কিছুটা যেন নেপথ্যের মানুষ। তিনি অনেকটা প্রকাশ্যে আসেন, কিন্তু প্রকাশ্যে পুরোটা উদ্ভাসিতই হন না। সেই জন্য তার সম্পর্কে কৌতূহলটা আরো বেশি। সেই অর্থনীতির ডিমান্ড এবং সাপ্লাইয়ের অঙ্ক মেনে, যে সাপ্লাই যত কম ডিমান্ড তত বেশি হয়। তার ক্ষেত্রে সাপ্লাইটা জনসমক্ষে, জনসভা, বক্তৃতা এগুলো বাদ দিলে খুব কম। তার আড়ালে তিনি ব্যক্তি মানুষ কেমন, এটা নিয়ে কিন্তু অনন্ত কৌতূহল। তিনি তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক এবং অবিসংবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়ন্ত, আজকে অভিষেক নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। যে অভিষেকের ফাংশনিংটা অনেকটা যেন মনে হয় রক্তকরবীর রাজার মতো, নেপথ্যে থেকে পরিচালনা করা, যে অংশগুলো তিনি পরিচালনা করেন তৃণমূলে, এই স্টাইলটা কি ইচ্ছাকৃত না এটা ওর ব্যক্তিত্বের সঙ্গে যায়? দুটোই। সচেতন ভাবেও ও মানে ধরা দিতে চায় না ওই রকম ভাবে প্রকাশ্যে খুব বেশি মানে অ্যাভেলেবল হওয়া, সে ব্যাপারটা সচেতন ওর মানে প্রয়াস আছে। আর একদিকে ওর প্রকৃতিগত ভাবেও, কেননা ও যে সময় রাজনীতিটা করছে সেটা একটা আধুনিক রাজনীতি, এবং সেটা কিন্তু ৮০ দশকের যে একটা ওল্ড স্কুল যে পলিটিক্স, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখেছি বা দেখছি, তার সঙ্গে কিন্তু ওর স্টাইল অফ ফাংশনিং এর একটা তো তফাৎ হবেই, একটা জেনারেশনাল ডিফারেন্স। বিকজ অনেক টেকনোলজিক্যাল চেঞ্জ হয়ে গেছে, শুধু জেনারেশনাল চেঞ্জ নয়। এখন তুমি জনসভায় না গিয়েও একটা ভিডিও পোস্ট করে একই সংখ্যক মানুষকে হয়তো কাছে পৌঁছতে পারো বা তার বেশি লোককে পৌঁছতে। নিশ্চয়ই। এবং এই জিনিসটা আগে মানে আমেরিকায় বা পাশ্চাত্যে, ইউরোপে এসেছে, তখনও আমাদের দেশে আমরা ভেবেছি যে ১৪০ কোটি মানুষের দেশ, আমাদের দেশে বোধহয় এই ভার্চুয়াল রিয়েলিটিটা বড় ফ্যাক্টর হবে না রাজনীতির ক্ষেত্রে। এখানে ফিজিক্যাল যেটা, এখনো ফিজিক্যালিটিটা আছে, এখনো মানে ওই রকম জনসভা এই গরমের মধ্যে ওই ভোটের সময় সেটার আছে, কিন্তু ক্রমশ একটা ট্রানজিশনও কিন্তু হচ্ছে, যে যেখানে একটা ভোট এমন হয়তো একটা দিন আসবে, এখন জনসভায় যত লোক থাকে সেটা থাকে, কিন্তু সেই জনসভাটা লাইভে দেখা, টিভিতে দেখা লোকের সংখ্যা বেড়ে গেছে, তারপরে সেটা ডিজিটালি দেখা। অনেকে আছে সেই সময় জনসভাটা যখন হয়েছে তখন সে হয়তো কাজে ব্যস্ত, সে বাড়িতে ফিরে হয়তো দেখছে, বা গাড়ি করে অনেকে আজকাল মানে যে সময়টা হয়তো ১ ঘন্টা লাগে বাড়ি ফিরতে, সে হয়তো তখন বসে বসে মোবাইলে দেখছে। তো এটা তো আজ থেকে ২০ বছর আগেও ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রোডাক্ট অফ দিস টাইম, সেই কারণে ওর যে স্টাইল তুমি যেটা বলছো সেটা কিছুটা স্বতঃস্ফূর্ত, নিজের ডিএনএর মধ্যেও আছে, আবার কিছুটা সচেতন ভাবেও করে। রক্তকরবীর রাজা তুমি যেটা বলছো, মানে ওই একটা সাপ মোচনে রবীন্দ্রনাথের একটা সাংঘাতিক লাইন ছিল, যে রাজাকে যখন দেখতে চাইছে সাপ মোচনে, কিছুদিন দেখা দিচ্ছে না রাজা, তখন রাজা বলেছিল যে না দেখার এই নিবিড় মিলনকে নষ্ট করো না, এই মিনতি। মানে না দেখার নিবিড় মিলন। তো একটা রাজনেতা সে না দেখার মধ্যে দিয়ে তাকে না, মানে তুমি যেটা সাপ্লাই আর ডিমান্ড সাপ্লাইয়ের কথাটা বললে, এক্স্যাক্টলি সেটা তোমার আকর্ষণ, তোমার ইচ্ছে, সেটা তো আরো বেড়ে যাবে তুমি যখন
মানে অ্যাভেলেবেল নয়, মানে ধরা সে যে দেয় নাই। এখন এই ধরা দিয়ে দিলে তখন তো তুমি অ্যাভেলেবেল। তো অভিষেকের মধ্যে এই মজাটা রয়েছে রাজনীতির। কিন্তু আমি বলবো যে এটা একদিক থেকে নিউ স্কুল, একদিক থেকে নিউ স্কুল নয়ও, এই জন্যে যে তুমি তো ভারতবর্ষের নামী শিল্পপতিদের চেনো, এখনকার শিল্পপতিদের দেখবে অনেক বেশি করে নিজেদের প্রজেক্ট করতে সামনে আসতে। আজকে ধরো তুমি যদি আইপিএল এর কথা বলো, আজকে ধরো আরপি গোয়েঙ্কা টিম কিনলে কি আরপি গোয়েঙ্কা সামনে আসছেন? আমার সন্দেহ আছে। সঞ্জীব গোয়েঙ্কা অনেক সামনে এসে করছেন, বিজয় মালিয়াকে আমরা দেখেছি সামনে। সবাই কিন্তু তুমি ধরো ডেকান চার্জার্স টিমটা প্রথম যখন কিনেছে তার মালিকটা সামনে এসে, এখন কিন্তু ইয়াংরা অনেক বেশি সামনে এসেই নিজেদের প্রজেক্ট করছেন। সেখানে কিন্তু অভিষেক একটু এক্সেপশন না, সামনে এসে করা এবং ভার্চুয়ালি করা, মানে আমি অভিষেকের ব্যাপারটা আমি বলি তাহলে বোঝাতে সুবিধা হবে। যেরকম আগে রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ সাংবাদিক থাকত, সব প্রফুল্ল সেনেরও ছিল। প্রফুল্ল সেন, আমি নিজে পড়েছি, ওনার একজন মিডিয়া অ্যাডভাইজার ছিলেন, তার লেখা বইতে যে প্রফুল্ল সেনও গাড়িতে কিন্তু সাংবাদিকদের তুলতেন এবং প্রফুল্ল সেন রিপোর্টারদের সাথে আড্ডা মারতেন মুড়ি চানাচুর খেতে খেতে। এবং একটা ভয়ঙ্কর জিনিস প্রফুল্ল সেন করতেন, যেটা করলে তো আমরা এখন প্রফুল্ল সেনের মতো মুখ্যমন্ত্রী হতো আমরা মরে যেতাম, সেটা হচ্ছে যে অঙ্ক খেলতেন। আগেকার দিনে অনেক বয়স্ক মানুষদের না এই অঙ্ক করার মানে কাটাকুটি নয়, মানে রীতিমতো মানে অ্যালজেব্রা কোরগণিতের অঙ্ক সমাধান করা, মানে তোমাকে একটা অঙ্ক দিলাম, এবার কর অঙ্কটা দেখি কিরকম তোমার, মানে এই অঙ্কটা করা, এটা না আমরা এত নন ম্যাথমেটিক্স যেটা বুঝতেই পারবো না এর মজাটা। হ্যাঁ, মানে এটা প্রফুল্ল সেন নাই অঙ্ক করতে ভালোবাসতো, এই অঙ্ক নানা রকমের, মানে সোজা কথায় সলিউশন, সাম, সে একটা অঙ্ক, সেই সামের সলিউশন হয় না যে পেছনের পাতায় উত্তর লেখা আছে, জার্নালিস্টকে বসেও এইসব করতো। সুতরাং এটা কিন্তু নতুন নয়। কিন্তু এখন অভিষেকের কথায় আসি, অভিষেকের ঘনিষ্ঠ সাংবাদিক কে? কেউ বলতে হবে অভিষেকের গাড়িতে কোনো সাংবাদিক তোলে না। এটা একটা নরেন্দ্র মোদীর স্টাইল, কিন্তু আবার এখানে কিন্তু নরেন্দ্র মোদী আর অভিষেকের স্টাইলের মিল আছে, মানে এখানে রাজনীতি নেই, স্টাইল অফ ফাংশনিংটা বলছি। কেন নেই এটা আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি, জেনে বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করে যে আমার আলাদা করে কোনো ঘনিষ্ঠ নেতা বা ঘনিষ্ঠ সাংবাদিক, মানে যাকে আমি অন্ধভাবে ভালোবাসবো, বা এটা ইউটিলিটি ওরিয়েন্টেড, পারফরমেন্স ওরিয়েন্টেড। তুমি যদি পারফর্ম করতে পারো, পারফর্ম অর পেরিশ। এখন তুমি আমার ইউটিলিটিতে যদি হয় যে তুমি আমার পছন্দের সাংবাদিক নও, কিন্তু তোমাকে ইন্টারভিউ দিলে আমি বেশি লোকের কাছে রিচ করতে পারবো, আর একটা পছন্দের সাংবাদিক তার টিআরপি নেই, তাকে আমি খুব ভালোবাসি। অভিষেক কিন্তু এমনকি অভিষেক সেই চ্যানেলে দেবে যেখানে বিজেপির হয়তো অডিয়েন্স বেশি। এখন যে চ্যানেলে তোমার অডিয়েন্স আছে কিন্তু সেই চ্যানেলটাতে হয়তো টিআরপি কম, লোকে দেখে কম, অভিষেক কিন্তু সেই ক্যালকুলেশন করে, মানে ওর কমফর্ট লেভেলটা অমুক সাংবাদিকের সঙ্গে, এটা কিছুটা ওল্ড স্কুল, মানে অমুক রিপোর্টার হলে আমি ইন্টারভিউটা দেবো। ওর কাছে কথাটা হচ্ছে যে সে তো একটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করছে, আমি তো প্রতিষ্ঠানের সাথে ডিল করছি, এবং সেখানে তো নরেন্দ্র মোদী সে তো ইন্টারভিউটা হয়তো এএনআই কে দিচ্ছে, সে স্মিতা প্রকাশকে কিন্তু আসলে দিচ্ছে না। স্মিতা প্রকাশের জায়গায় কালকে একটা অন্য কোনো মমতা ব্যানার্জি সাংবাদিককে দেবেন। মমতা ব্যানার্জির ব্যক্তিগত ভালো লাগা, এসবগুলো ফ্যাক্টর, এটা আগে যেটাই প্রফুল্ল সেনের গল্প করলাম, এটা আগে সবারই থাকতো। প্রণব মুখোপাধ্যায়ের সাথে বরুণ সেনগুপ্ত সম্পর্ক সুবিদিত। বরুণবাবু আনন্দবাজার ছেড়ে চলে যাওয়ার পর একটা বিরাট প্রশ্ন উঠেছিল, তাহলে প্রণব বাবুর কি হবে, প্রণব বাবুর কভারেজে ঘাটতি হবে কিনা। উল্টো শোনা গেছিল যে বর্তমান ইয়েতে ফান্ডিং এ প্রণব বাবু আছে। তো এই ব্যাপারগুলো অভিষেকের যে স্টাইল অফ ফাংশনিং, সেটা অনেক বেশি রিয়েলিটি চেক, যে আমি রাজনীতি করছি ধরো, এবং সেটা কিন্তু সাংবাদিকদের গল্প বললাম কারণ আমরা সাংবাদিক বলে কম হার্ডকোর রিয়েলিটি। আমি বলছি শান্তনু সেন রাজ্যসভার সদস্য ছিল, এবারে টিকিট পেল না, তো অনেকে বলে এ কি শান্তনু অভিষেকের এত ঘনিষ্ঠ, সবাই জানে যে অভিষেকই ওকে রাজ্যসভায় যখন করা হয়েছিল তখন বলেছিল যে অভিষেকের চলছে বেশি,
সে কারণে এসছে। তাহলে অভিষেক ড্রপ করে দিল না, এটা মমতা ড্রপ করলো, এইসব নিয়ে বিরাট। আমি ভালো করে খোঁজ নিয়ে দেখলাম যে এটা মমতা বনাম অভিষেক নয়, এবং অভিষেকই শান্তনুকে সরিয়েছে। তার কারণ 6 বছর শান্তনু ছিল, যেটা ডেরেক যেভাবে ফার্ম করতে পেরেছে বা যেভাবে দিল্লি সেন্ট্রিক পলিটিক্সটা ওর কাছে যেরকম ভাবে ব্রেড অ্যান্ড বাটার হয়েছে, শান্তনু কিন্তু অনেক বেশি পশ্চিমবঙ্গ কেন্দ্রিক রাজনীতি করে। তাকে ডিসমিস করা নয়, কিন্তু ওইখানেও পারফর্ম করতে পারছে না, ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। স্পোক্সম্যান থাকলো, স্পোক্সম্যান হিসেবে কাজ করবে। এবং আমি এটা খোঁজ করেছিলাম যে তাহলে কি বিধানসভায় আসবে কিনা, কেননা এবারে বিধানসভা নির্বাচনে এমএলএ হয়ে মন্ত্রী হবে কিনা অভিষেকের ঘনিষ্ঠ। সেক্ষেত্রেও অভিষেকের যে লাইন অফ থিঙ্কিং, যেটা আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে যে সেই ডিসিশনটা এখনো নেওয়ার সময় আসেনি। 2026 এখন তো 2 বছর দিয়ে গেছে। এখন শান্তনু এই 2 বছর কিভাবে পারফর্ম করছে তার অ্যাসেসমেন্ট হবে। তুমি জানো অভিষেক 3 মাসের ভিত্তিতে সার্ভে হয় আজকাল। এটা আমরা তো যখন সাংবাদিকতা করেছি, রাজনীতিতে বরকত, প্রণববাবু ভাবতেই পারতো না, প্রিয়দা ভাবতেই পারতো না। একটা ধরো ঘটনা হচ্ছে, আচ্ছা কামতাপুরী রাজবংশীটা ভাঙবে না ভাঙবে না, আচ্ছা এটা কি বিজেপির হাত থেকে আসবে, 3টে সংগঠনকে দিয়ে সমীক্ষা করছে অভিষেক, করে ফিডব্যাক নেয় 3 মাসের মধ্যে কি দাঁড়াচ্ছে, এই যে লোকসভা নির্বাচনের আগে কি রেজাল্ট হতে পারে সেগুলো না, আজকে যেটা আছে 3 মাস পরে নাও থাকতে পারে, তো জুন মাস পর্যন্ত ভোট হচ্ছে, ও 1 মাসের ভিত্তিতে সার্ভে করাচ্ছে। এবং সকলের ধারণা আছে যে পিকে আর এদেরকে দিয়েই করায়, পিকের অর্গানাইজেশনকে দিয়ে। বাস্তবে দেখা যাচ্ছে যে শুধু পিকে তো ছেড়ে দাও, পিকে তো নেই, পিকের অর্গানাইজেশনটা যারা আছে তারাও আছে, পুরোপুরি আছে, কিন্তু বাকি আরো নন পিকে, নন আইপ্যাক 2 কি 3টে সংগঠন যেটাতে স্পেশালাইজেশন, যাতে কোনো বায়াস না থাকে, হ্যাঁ ওর কাছে ঠিক এই জিনিসটা কিন্তু মোদি করে। মোদির কাছে আইবি রিপোর্ট আসছে, মোদির কাছে আইবি নন গভর্নমেন্ট বিজেপির রিপোর্ট আসছে, আবার মোদি তার নিজস্ব প্রফেশনাল গ্রুপকে হায়ার করে পিএমও থেকে রিপোর্ট নিচ্ছে, নিয়ে ওর কাছে যখন 4-5টা রিপোর্ট আসে সকালবেলায় রোজ দেখে। যে কারণে মোদি জানো তো রাত্রিবেলায়, যেটা অভিষেকও করছে, রাত্রিবেলায় অভিষেক কলকাতা চলে আসে, জেলাতে গিয়ে র্যালি করলো, জেলায় থাকছে না। আমি খোঁজ নিলাম যে কেন অভিষেক জেলায় থাকে না, কলকাতায় কেন চলে আসে। মোদির দিল্লিতে বাড়িতে এসে যে তাহলে কি ওই বালিশটা না হলে ঘুম হয় না, তা নয়, ওই রাত্রিবেলায় মোদি শুধু একবার কলকাতা রাজভবনে ছিল, কেননা পরের দিন সকালবেলা র্যালি ছিল, ওটা বাকি রোজ দিল্লি ফিরে যায়। তার কারণ হচ্ছে সকালবেলায় 9টার সময়, আমি নামও জানি কার, নামটার বলছি না, তাদের একটা টিম যায় এই সব রিপোর্টগুলো নিয়ে কমিউনিকেশন ডিপার্টমেন্টে, এবং ওরা মোদির কাছে টেবিলে ফেলে দেয়, এই রিপোর্ট এই বলছে, এই রিপোর্ট বলছে, ওরা সবগুলো কোঅর্ডিনেট করে মোদিকে দেয়। অভিষেক সেটা করে। কি বলবো, অভিষেক জেলাতে না থেকে কলকাতায় এসে সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে ওই ফিডব্যাকটা রোজ নিচ্ছে। তাহলে এটা কিন্তু একটা মডার্ন স্টাইল অফ ফাংশন। আমরা দুটো আলাদা ধারাও, আমি তোমায় বলছি যে ইন্ডিয়ান ক্রিকেট একটা সময় সৌরভ ক্যাপ্টেন হলেন, তারপরে ক্যাপ্টেন্সি চলে গেল, দ্রাবিড় হলেন। সেই সময় আমরা দেখেছিলাম একটা অদ্ভুত চেঞ্জ। সৌরভ ছিলেন ভীষণ ইনস্টিংক্টিভ, হয়তো প্ল্যানিং করতেন কিন্তু ইনস্টিংক্টিভ, একটা জামা খুলে ফেলে দেওয়াটা তো আগে থেকে প্ল্যান করা ছিল না, ইনস্টিংক্টিভ। দ্রাবিড় আবার ভীষণ প্রসেস ড্রিভেন। অভিষেককে অনেক দূর থেকে আমার মনে হয় অভিষেক ইজ ভেরি প্রসেস ড্রিভেন, মানে ওরকম ইনস্টিংক্টিভ নয়, তাই না? ঠিকই, মমতা ব্যানার্জি যেরকম ইনস্টিংক্ট, ওই মুহূর্তে ঠিকই। এবং এই যে ইনস্টিংটা না, মানে এটা ট্রেনিং দিয়ে ওই রকম ভাবে রপ্ত হয় না। যার আছে তার আছে, যার নেই তার নেই। মানে ওই সৌরভের যে উদাহরণটা দিলে, ওটা ট্রেনিং করে অন্য আরেকটা সৌরভ তৈরি করা, হ্যাঁ, যে ওইরকম ভাবে জামা খুলে ফেলবে, সেটা না হয় না। কিন্তু নরেন্দ্র মোদী যেরকম কেদারে মানে ওখানে গিয়ে একটা গুহার মধ্যে যে ধ্যান করলে সেই ধ্যানের যে ছবি, সেটা যে প্রচারিত হবে এবং তার কি ইম্প্যাক্ট হতে পারে, অযোধ্যাতে গেলে এটা, এগুলো না খুব ক্যালকুলেশন করে করা হচ্ছে। এবং এটা আমার মনে হয় উচিত, যেটা অভিষেক চেষ্টা করছে, মমতার কাছ থেকেও শিখছে প্রতিনিয়ত, সেটা হচ্ছে যে আপ্রাণ চেষ্টা করছে যে ওই স্বতঃস্ফূর্ততাটাকেও যাতে মেশানো যায়। একেবারে অ্যাবসলিউট মানে সবটাই ওই সার্ভে রিপোর্ট, তুমি যেটা বললে, একটা কি শব্দ ব্যবহার করলে খুব ভালো, যে সৌরভ আর এটা বলতে গিয়ে প্রসেস ড্রিভেন। তো একেবারে এত প্রসেস ড্রিভেন যদি না হওয়া, তুমি দেখেছো অভিষেক ইদানিং অনেক চায়ের দোকানে গিয়ে
ও কিন্তু চায়ের এটা করছে। এখন এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, যেটা মমতা স্বতঃস্ফূর্তভাবে ওর মোমো বানানো বা চায়ের দোকানে গিয়ে চা বানানো অনেক এখন এটা যদি অভিষেক করে তাহলে এই কপিক্যাট তখন বলবে যে ও মমতা হতে চাইছে এবং এটা একটা অক্ষম। সুতরাং যেটা যাকে মানায়, যে যেভাবে কিছুটা ব্লেন্ডিং করার চেষ্টা কিন্তু অভিষেকও করছে। আচ্ছা, আরেকটা কথা, অভিষেকের র্যালিতেও কিন্তু লোক হচ্ছে। যদি মানুষের সাপোর্টটাই তো এন্ড অফ দ্য ডে, তুমি প্রসেস ড্রিভেনই হও আর তুমি স্পন্টেনিয়াস তোমার হোক অ্যাপ্রোচ হোক, তোমার এন্ড অফ দ্য ডে তোমার কাছে মানুষ আসছে কি আসছে না। ঠিকই। অভিষেকের আরেকটা বিরাট গুণ যেটা আমি আমার নিজেদের দেখেছি, সাধারণত লোকেরা, রাজনৈতিক নেতারা খুব প্রশংসা ভালোবাসে, সবাই ভালোবাসে, অভিষেকেরও ব্যতিক্রম হওয়ার কথা নয়। কিন্তু অল্প বয়স বলে কিনা জানি না, এটা একটা জেনারেশনেরও তো চেঞ্জ হয়ে যায়। এখন আমরা বলতাম না জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই, এখন তো শুনি কি জেনারেশন জেড না কি জেনারেশন, যাই হোক আমি অত শত জানি না। মোদ্দা জিনিস যেটা বুঝেছি, ও আমাকে, আমি যখন বলছিলাম যে তোর জনসভা এত লোক হয়েছে, ভালো হয়েছে, তো আমাকে বলল অভিষেক, ও ছাড়ো, ভালো তো সবাই বলে, দলের লোকেরা এসে কেউ খারাপ বলে, সবাই বলবে যে অভিষেক ফাটিয়ে দিয়েছে, তুমি তো জার্নালিস্ট, তোমাকে প্রশংসা করতে হবে না, আমার প্রশংসা করতে হবে না। মানে উল্টে আমি একটা প্রশংসা করতে গিয়ে কেস খেয়ে গেছি, যে সাধারণত সবাই যেরকম মানে সেই আমাদের সুদেব দাস স্টাইলে বিখ্যাত সুদেব রায়চৌধুরী সাংবাদিক ছিল না, প্রথমে ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, কি সে ফাটিয়ে দিয়েছে কেউ জানে না, সুদেব দাও জানে না, আপনি তো ফাটিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা তুমি বোধহয় পিকে না চুনির একটা গল্পতে তুমি কার কথা বলেছিলে একবার, যে এরকম বলতো, তো ফাটিয়ে দিয়েছেন। তো এখন ফাটিয়ে দিয়েছে কি জানে না। এখন অভিষেককে আমিও ওই সুদেব স্কুল অফ থট গিয়ে বলতে গেছিলাম যে ফাটিয়ে দিয়েছিস তো। হ্যাঁ, বলছি তুমি ছাড়ো, ওইসব সবাই বলে, তুমি বলো না, তুমি আমাকে ছোটবেলায় দেখেছো। আমি প্রথম একটা বলেছিলাম যে কালো চশমা পরে যাওয়া, এটা না একটা দূরত্ব তৈরি হয়। মানুষ, এটা বুদ্ধবাবুরও হতো, এবং ও খুব দুঃখ করে বলল বুদ্ধবাবুরও চোখের প্রবলেম ছিল, বুদ্ধবাবু যে শখ করে করতো তা না। এখন গাড়ি থেকে কালো চশমা পরে তুমি তাকাচ্ছ, হাত নাড়ছ, এটা একটা ডিসকানেক্ট। সাউথে এমজিআর করতেন, কি করতেন? হ্যাঁ, ঠিক বলে, সাউথে হতো, সাউথে কোনো প্রবলেমও নয়। হ্যাঁ, ইভেন করুণানিধি, এমজিআর করেছে, করুণানিধি মানে স্ট্যালিনের বাবাও তো এমজিআর ওটাকে মানে পপুলারাইজ করে দিল। মানে ওটার একটা দূরত্বেরও একটা বোধহয় গুণ উত্তম কুমারের ওই মহানায়ক কালো চশমা। হ্যাঁ, তো সেকেন্ড না, তখন ও বললো যে আমারও তো চোখের প্রবলেম না, এটা তো লোককে মানে জানে না, লোকেরা বুঝতে পারে না। এটা এক নম্বর বলেছিলাম। আরেকটা বলেছিলাম যে ওভার সিকিউরিটি, সবাই কিন্তু বলে যে ক্যামাক স্ট্রিটে ওর অফিসে আসার সময় রাস্তা বন্ধ করে দেয়। কারণ আমি একদিন ওখানে তখন দাঁড়িয়েছিলাম, নিচে একটা খাবারের একটা ফুড স্ট্রিট মতো আছে, মানে সব নানান রকমের খাবার হয় না, দক্ষিণী খাবার, আর ধোসা হচ্ছে, তার পাশে লিট্টি, তার পাশে চাউমিন হচ্ছে, যেরকম আমাদের কলকাতায় ডালহৌসিতেও হয়, ওখানেও একটা আছে হলদিরামের ওখানটা। তো আমি ওখানে ওই খাবারের ওখানে ছিলাম, তো ওরা সব আলোচনা করছে যে এই তো প্রিন্স আসছে। আমি যেখানে বন্ধ করে দিল, প্রিন্স আসছে, রাস্তা সব বন্ধ করে দিয়েছে, সেই কারণে এটা। তো আমি কিন্তু বলেছিলাম যে এইটা একটা এলিনেশন, যে সিকিউরিটির জন্য যে রাস্তা, এটা একটা বুড়ো লোক করলে আমরা কিছু মনে করবো না, যে একটা 36 বছরের বাচ্চা ছেলের জন্য এত সিকিউরিটি। তারও উত্তরেও কিন্তু আমি যেটা জেনেছিলাম সেটা হচ্ছে যে এটা তো ওর হাতেই নেই, এবং অনেকে জানে না যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হোম মিনিস্ট্রির অ্যাসেসমেন্টের ভিত্তিতে ওর সিকিউরিটিটা করা হয়। এই যে জেড প্লাস বা জেড সিকিউরিটি কে কি পাবে, এবং রাজ্য সরকারের পুলিশও তারা যেরকম একটা সার্ভে করে, এটাতে কিন্তু একটা ফেডারেল স্ট্রাকচার ইন্টারনালি আছে, এবং সেটা কিন্তু মানে অনেক তো সিভিল সোসাইটি লোকেদেরও, কোনো এডিটরকেও দেয়া হয় যে সিকিউরিটি, তার জন্য পুলিশ, এগুলো তো একটা রিভিউ হয় এবং এটা চেঞ্জ করে, কিন্তু মানে 6 মাস পরে সেই থ্রেট পারসেপশনটা না থাকলে অভিক সরকারকে দেওয়া হতো, অভিক সরকার বেড়েছে কমেছে, এটা হয়। এটা পাঞ্জাব কেসরির যে অশ্বিনী মিন্না, ওর যেহেতু
2-3 বার টেররিস্ট অ্যাটাক হয়েছে, ওর বাবা মারাও গেছে, সেই কারণে ওদেরকে বিপুল ভাবে সে পাঞ্জাব কেসরি ওদের পক্ষে না বিপক্ষে তার ভিত্তিতে কিন্তু হয় না। একটা কথা বলো যে হরিশ, এটা আমি যেটা বলতে চাইছি যে অভিষেকের সিকিউরিটিটাও কিন্তু অভিষেকের হাতে নেই। উল্টে অভিষেক যেটা বলেছে যে পুলিশ পিকেট ওর বাড়ির সামনে, ওইটাই বলতে, সেটা তুলে দিয়েছে 2খানা, সেটা নিয়ে বিরাট ঝামেলা হরিশ মুখার্জি রোডে, যেটা হরিশ মুখার্জি রোডে 2টো পুলিশ পিকেট তুলে দিয়েছে। এখন তুলে দেওয়াতে কিন্তু ওরা খুব অসন্তুষ্ট। তুমি দেখবে সিকিউরিটি লোকেদের সঙ্গে না পলিটিশিয়ানদের একটা সবসময় প্রবলেম হয়, ওরা বলে না এই ছেড়ে দাও, সিকিউরিটির লোকের আটকায় আর লোকে আসতে চায়, এখন বলে যে না তুমি ছেড়ে দাও, যেতে দাও। কিন্তু রাজীব গান্ধী আমাদের দেশে তো এরম ভাবে মারা গেছে না, তো সেই কারণে এবার তুমি আমাকে বলো যে অভিষেক বাচ্চা ছেলে হতে পারে, কিন্তু ওর যদি থ্রেট পারসেপশন থাকে, হোম মিনিস্ট্রি যদি বলে, তাহলে ও কি করবে? ও যদি বলে কাল থেকে আমি সিকিউরিটি নেব না, আচ্ছা ও কিন্তু সিকিউরিটি লোককে দিয়ে পুরনো পলিটিশিয়ানদের মতো পান পড়া আনতে দেয় না, যেটা সিকিউরিটি দুধ আনা বাচ্চাকে স্কুলে নেওয়া যায়। দিল্লিতে আমি এটা দেখে অভ্যস্ত, হ্যাঁ এটা অভ্যস্ত। এটা নিয়ে রাজ্যসভায় আবার ডিসকাশন হয়েছিল, যেটা আমাদের বন্ধ করতে হবে পলিটিশিয়ানদের, যে সকালবেলায় সিকিউরিটির এদেরকে বাচ্চাকে স্কুলে ছাড়া, দুধ নিয়ে আসা মাদার ডেয়ারি থেকে, হ্যাঁ মানে পুরো বাড়ির কাজের লোকের মতো সিকিউরিটিকে ব্যবহার করা। তো সেইটার জন্য সিকিউরিটির মধ্যেও অসন্তোষ তৈরি হয়। কিন্তু অভিষেক কিন্তু এটা একটা মডার্ন পলিটিশিয়ানের গুণ, ও কিন্তু কখনো ওর সিকিউরিটিকে দিয়ে, আর যাই হোক এইসব কাজ ব্যক্তিগত কাজ করায় না, বা কিন্তু তাহলে ও বলতে তো পারে না যে কাল থেকে আমার সিকিউরিটি বন্ধ করে দাও, তুলে দাও। মানে এটা কিন্তু মমতা ওকে সিকিউরিটি দিয়েছে তা নয় কিন্তু, এবং 2-3টি ইনসিডেন্ট তো হয়েছে না ওর লাইফে। একটা কথা বলো যে আমরা একটা ইংলিশে কথা আছে যে শো মি এ ম্যানস লাইব্রেরি অ্যান্ড আই উইল টেল ইউ হোয়াট কাইন্ড অফ এ ম্যান হি ইজ। যে কাউকে যদি তার গ্রন্থাগার দেখানো হয় তাহলে সে কিরকম মানুষ বোঝা যাবে। এটা আগে বলা হতো, খুব সুন্দর কথা। এখন বলা হয় যে কোনো তরুণের সে কোন ল্যাপটপ ব্যবহার করে, কোন ফোন ব্যবহার করে আমায় দেখাও, তাহলে আমি বলে দেবো সে কিরকম। অভিষেক কি ল্যাপটপ ইউজ করে? ম্যাকবুক। অভিষেক দেখো, আমি খুব মানে আমি নিজে খুব টেকনোলজি চ্যালেঞ্জড পারসন। আমি এখনো হাতে লিখি, তুমিও আগে হাতে লিখতে, আমি জানি না, আমরা বীর সাংভি, এমজে আকবর তাদেরকেও হাতে লিখতে দেখি, শোভা দে হাতে লিখে, লং হ্যান্ড। মানে আমাকে বলে যে, আমাকে তো বীর সাংভি বলতো আমি হাতে না লিখলে মানে আমার হৃদয়টা যুক্ত হয়, মানে ও ল্যাপটপে ব্রেন দিয়ে কাজ করা যায়, হৃদয় দিয়ে কাজ করা যায় না, এসব বলতো। যাই হোক, এটা একটা বিতর্কিত বিষয়। আবার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো প্রবীণ সাহিত্যিক, সে ল্যাপটপে কম্পিউটারে উপন্যাস লিখছে এবং বলে যে ওটাতে নাকি আর বেশি ভালো এডিট করা যায় আগে পিছে। অভিষেকের ল্যাপটপ তুমি দেখোনি? না, ল্যাপটপ দেখেছি, কিন্তু ল্যাপটপের তুমি যদি ব্র্যান্ডটা কি জিজ্ঞেস করো, আমি অত ব্র্যান্ড কনসিয়াস। বাট অভিষেক খুব টেক স্যাভি। টেক ভয়ঙ্কর, সেটা বলতে চাইছি যে ল্যাপটপও আমার নিজের ধারণা আধুনিকতম ল্যাপটপ কিন্তু ওর, এবং এই আইফোনেও যত রকমের মেকানিজম আছে, এভরিথিং। মমতা ব্যানার্জির মতো নাম্বার চেঞ্জ করেন? মমতা বন্দ্যোপাধ্যায় নাম্বার আজকাল অনেক বেশি সময় ধরে মানে চেঞ্জ করছে না, কিন্তু মানে আগে খুব ঘন ঘন চেঞ্জ করতো, এখন চেঞ্জ না করেও কিভাবে মানে পরিশীলিত ব্যবহার করা যায়, মানে এখন অনেক কিছু হয়েছে। আচ্ছা, মমতার নাম্বার যত লোকের কাছে আছে, অভিষেকের নাম্বার তত লোকের কাছে আছে কি না নেই? মমতার নাম্বার অনেক বেশি লোকের কাছে আছে। সেখানে ওই যে যেটা সৌরভ বলেছে যে এসএমএস এর রিপ্লাই দেখা, অভিষেক যেরকম আজকাল হয়েছে না যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস, এইসবগুলো ব্যবহার করে, ওর কাছে থাকে, কিন্তু তোমার মোবাইল থেকে হয়তো মেসেজটা চলে গেছে। অনেক রকমের টেকনিক আছে। কিন্তু অভিষেকের মানে ম্যান ফ্রাইডে কে? অভিষেকের ম্যান ফ্রাইডে যেটা আমি বললাম, যে অভিষেক কোনো একটা আমার লোক ওই রকম বিশ্বাস করে না। যে আমরা এটা বলতে পারি যে জয়শঙ্কর নরেন্দ্র মোদীর লোক, অন্তত 2-3 জন নরেন্দ্র মোদীর এরকম লোক আমি বলতে পারি যারা একদম নরেন্দ্র মোদীর লোক। ফাইন্যান্স মিনিস্টার, জয়শঙ্কর, রেলমন্ত্রী, এরা 3 জন হচ্ছে ক্যাবিনেটের নরেন্দ্র মোদীর লোক। না, যেমন জ্যোতিবাবুর ছিলেন জয়কেষ্ট, মানে ম্যান ফ্রাইডে তুমি যেটা বলছো সেটা কিছুটা আছে। সুমিত আছে, ওর যে ব্যক্তিগত সচিব, কিন্তু জয়কেষ্ট যেরকম সবকিছুর একটা কাজ করতো, আজকাল কিন্তু এখানেও একটা ডিভিশন অফ লেবার হয়েছে। কেউ হয়তো
ভিটামিন ওষুধটা জ্যোতিবাবু খেয়েছে কিনা সেটাও জয় দেখতো, আবার জয় হয়তো ব্যবসায়ীদের কার সাথে দেখা করে সেটাও দেখতো, মানে মাল্টিপল ছিল আইডেন্টিটিস জয়ের। এখন ওগুলো ভাগ করে দিয়েছে, এখন অনেক ভাগ হয়ে গেছে, কারণ কাজের চাপও বোধহয় বেড়েছে। তার ফলে সুমিত অভিষেকের আইটিটা কে দেখে? অভিষেকের আইটিটা তো আইপ্যাক তো পুরোটা দেখেই, তার কারণ একটা গোটা ফ্লোর সেটা কিন্তু এই আইটির ওপরে কাজ করে। এবং সুমিত যেরকম ব্যক্তিগত জিনিসটা দেখে, ঠিক সেই রকম ভাবে ওর কিন্তু সব দায়িত্ব ভাগ করা রয়েছে। মানে এমনও আছে যে কোনো একটা জায়গায় ও যখন কোনো একটা ইভেন্টে যায়, ধরো বম্বেতে গেল, একটা কোনো কনফারেন্স হবে বা দিল্লিতে গেল, তার আগে ওর একটা টিম থাকে, সেই টিমটা ওই ইভেন্ট যেটা করবে তার একটা হোমওয়ার্ক করে নেয়, সেরকম ভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট টিম। এবং আরেকটা মজার কথা বলি, হ্যাঁ ইভেন্ট ম্যানেজমেন্ট টিম, এবং এমনকি কি রকম ভাবে তার এটা হবে ইত্যাদি। একটা জিনিস আমি বলছি, এই জিনিসটা কিন্তু অভিষেক মমতার ক্ষেত্রেও চেষ্টা করছে যাতে মমতাও সেগুলো এই আধুনিক প্রযুক্তিগুলো, এই যে যেদিন, এবং সেটা কিন্তু মমতাকে বলে, যেদিন অ্যানাউন্স করা হলো এই যে র্যাম্পের উপর দিয়ে, এটা অভিষেকের আইডিয়া, এটা অভিষেকের আইডিয়া, এবং এটা অভিষেকের আইডিয়া, অভিষেক সেটা মমতাকে বলে। কিন্তু অভিষেককে যদি কেউ জিজ্ঞাসা করে যে এটা আপনার আইডিয়া কিনা, তাহলে কিন্তু অভিষেক বলবে যে না, এটা না বলবে না, বলবে এটা আমার একার নয়, এটা একটা কালেকটিভ ডিসিশন, পার্টির ডিসিশন, আমরা সবাই মিলে নিয়েছি। কারণ এই প্রশ্নটা আমি করেছিলাম, আমাকে কিন্তু এই উত্তরটাই মানে দিয়েছে, নন অ্যাট্রিবিউটিং, যেটা আমার একার কেন, মানে এটা তো সকলের। কিন্তু আমি জানি, কেননা এটা অভিষেক বলেনি, কিন্তু আমি তৃণমূলের বিভিন্ন সূত্র থেকে আমার স্বভাব যে কিভাবে হলো, কারণ আমারও এটা অদ্ভুত লেগেছিল, কারণ এটা ভারতের রাজনীতিতে অন্তত, আমি বিদেশের ব্যাপারে সব জানি না, সব দেশের কথা, আমার তো বিদেশেও আমেরিকাতেও এরকম হয়েছে, এরকম আমেরিকাতে তো এরকম ভাবে র্যালিও হয় না, ব্রিগেডের র্যালির কনসেপ্ট কি আমেরিকায় আছে, কিন্তু বিজেপিও করেনি। এবং আমি তো বলছি, আমি দিল্লিতে ছিলাম, এই মানে পদ্ধতিতে এই যে 42, শুধু তো ওটা করা নয়, মানে 42 জনকে ওই দিন অ্যানাউন্স করে দেওয়া এবং মানে প্যারেড করানো, এক্স্যাক্টলি এই জিনিসটাতে তো একটা কনফিডেন্স সাংঘাতিক। ও 10 দিনে 4 বার নরেন্দ্র মোদী এসে বক্তৃতা দেওয়াতে যে ইম্প্যাক্ট, ও 42 জনকে একসাথে নামিয়ে দেওয়া এবং সে মানে হাত নেড়ে, এটা তো অদ্ভুত ব্যাপার। এবং মমতা আছে, অভিষেক আছে, মানে এবং এখনকার দিনে লোকে তো ভিজুয়ালি দেখে সবকিছু, মানে ম্যাসিভ হয়েছে এটা। এবং সেখানে যারা ফিল্ম অ্যাক্ট্রেস, মানে সেটা জুনমালিয়াই হোক, রচনাই হোক, তাদের যেরকম একটা স্লট আছে, তাদের হাত নাড়লে তাদের দেব, তাদের একটা আছে। আবার ধরো তুমি উত্তরবঙ্গের হয়তো একটা ক্যান্ডিডেট যাকে দক্ষিণবঙ্গের লোকেরাও চেনে না, কিন্তু সেও কিন্তু সেখানে যাচ্ছে, এখন সেও তো সমবেতভাবে একটা তার ইম্প্যাক্ট হচ্ছে। এখন এই আইডিয়াটা অভিষেকের একটা আইডিয়া, আরো নিশ্চয়ই বিভিন্ন লোকের আলোচনার মধ্যে থেকেই উঠে আসে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে দিল্লিতে আমি যেটা জানতে পারি, যে ওরা রীতিমতো এই আইডিয়াটাকে কিন্তু ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে। ইন্টারনাল প্রতিযোগিতা আছে, সব আছে, কিন্তু প্রতিপক্ষের যদি কোনো ভালো তুমি জিনিস দেখো, তাহলে সঙ্গে সঙ্গে সেটা নকল করা যায় না বা সেটা তুমি করতে পারো না, কিন্তু অ্যাপ্রিসিয়েট কিন্তু ইন্টারনালি করে, এবং ওইটা একটা সাংঘাতিক ইম্প্যাক্ট হয়েছে। সেই ইম্প্যাক্টটা তো ওরাও তো খবর নিচ্ছে না যে কোনটার কি ইম্প্যাক্ট। এইটা এই যে মানে ওটাকে দেখে মনে হচ্ছিল সে যে পার্টির হোক, যে ভেরি ওয়েল কোরিওগ্রাফড শো, যেরকম কোরিওগ্রাফার থাকলে এরকম হয়, এটার ক্রিয়েটিভ কোরিওগ্রাফার কেউ ছিল? হ্যাঁ ছিল, এবং ওটা তো আইপ্যাকের টিমও ছিল, আরো একটা দুটো, সব আমি সকলকে চিনি না। অভিষেক আগে দিন গেছে এবং গিয়ে ওই সন্ধেবেলা, এই বিকেলের দিকে গেছে এবং বেশ কয়েক ঘন্টা ব্যয় করেছে। কারণ ইউজুয়ালি কি হয়, পুলিশের লোকেরা যায়, সেটাও গেছিল, যে সিকিউরিটি। দেখো ওই স্টেজে যেতে যেতে যদি একটা কোনো জায়গায় স্টেজটা ভেঙেও যায়, তাহলেও তো একটা বিপদ, একটা কেলেঙ্কারি, লাইভ ক্যামেরা হচ্ছে, সব হচ্ছে, সুতরাং তোমার পুরো এই ইম্প্যাক্টটাই নষ্ট হয়ে যাবে যদি একটু সিঁড়িটা, যদি ধরো নামার সময় সিঁড়িটা, আর মমতার বয়স অভিষেকের বয়স এক নয়, সুতরাং সেখানে মমতার হাঁটতে গিয়ে, আর মমতা অনেক ইনজিওর্ড, অনেক রকমের ভাবে তার শারীরিক প্রতিবন্ধক, সেখানে যদি কোনো কারণে হাঁটতে গিয়ে, আচ্ছা অনেক সময় রাজনৈতিক নেতারা হাঁটার সময়ও খুব বেশি নিচু হয়ে সিঁড়ি দেখে হাঁটতে চায় না,
মানে তাতে মনে হয় যে তারা চেষ্টা করে মানুষের দিকে তাকিয়ে সিঁড়ি দিয়ে নামতে, কেননা এটা একটা আমি দেখেছি বারবার, সকলের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হয়, যখন এয়ারপোর্টেও যখন নামে তখন মানে নিচু হয়ে সিঁড়ি দেখতে দেখতে নামা, এটা একটা মানে ভোটারদের জন্য রং সিগন্যাল, একটা বার্ধক্যের লক্ষণ, এটা তোমার দুর্বলতা, এটা তো একটা হিউম্যান, আমাদের দেশে বিশেষ করে এগুলো। তো তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নিচের দিকে তাকিয়ে একটা একটা করে সিঁড়ি দিয়ে নামছে, হাতের ওই সাইডের একটা ধরে, ভাবা যায় সেই দৃশ্যটা। সেটা তো করবে না, সেটা যদি না করে তাহলে সিঁড়িটাকেও সেভাবে তার উপযুক্ত হতে হবে যাতে সেই ভয়টা না থাকে। সেটা কে দেখেছে? সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আগের দিন গিয়ে ওইভাবে হাঁটা চলা করে নিজে দেখে কোথায় যে পড়ে যাচ্ছে কিনা, সেটা পুলিশ কমিশনারও গেছে, ডিজি পুলিশ, তারা সমস্ত দায়িত্ব নিয়েছে। সেটা যেমন পুলিশের দিক থেকে ইন্টেলিজেন্স আছে, তারা দেখেছে যে ওখানে কি কি হতে পারে, কোনো বোম ওখানে আছে কিনা সেসব চেক করে, কুকুর টুকুর যায়, সেগুলো তো একটা সিকিউরিটির দিক। কিন্তু তুমি যেটা বলছো, পুরো জিনিসটা একটা ডকুমেন্টারি সিনেমা দেখানো হয়েছে, এবং সেই সিনেমাটা কতক্ষণের দেখানো হবে, কেননা একটা র্যালিতে মুভি দেখানো, এটাও আমি চট করে দেখা যায় না, এবং এত বেশি যেন না হয় যে লোকেরা বোর হয়ে যাবে। আচ্ছা, এমন সিনেমাটা যেন হয় যে র্যালিতে দেখানোর মতো, এটা হলে তো দেখছে না, হলের দেখা সিনেমা আর একটা র্যালিতে প্রদর্শিত একটা ছবি, সেখানে অনেক বড় স্ক্রিনে যাতে মানে একটা ক্লোজ আপে মমতাকে বা দেখানো, মানে কত ভাবনা চিন্তা তার মানে হয়েছে। আমি এগুলো দেখে না বিস্মিত হয়ে যাই যে আজ থেকে 10 বছর আগেও তৃণমূল কংগ্রেস এইভাবে ভাবতো না, আজকে কিন্তু ভাবছে। আমার মনে হয় হয়তো সবাই ভাবছে। স্ট্যালিনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে করুণানিধি কথা বলছে, জয়ললিতাও আবার দেখলাম ওদের পার্টিও নকল করেছে, কিন্তু কথা বলছে মানে এখনকার কথা বলছে। মানে ধরো জ্যোতিবাবুকে দেখানো হচ্ছে, জ্যোতিবাবু বলছে যে তোমরা সেলিমকে ভোট দাও 2024-এ। এই জিনিসটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে করানো হচ্ছে, কেন তুমি বিজেপিকে ভোট দেবে না মোদিকে, এটা জ্যোতিবাবু এখন বলছে। এখন এই খেলাটা, এটা একটা মজা, এই জিনিসগুলো তো সবাই করছে। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রোবট সিপিএমও ব্যবহার করেছে দেখলাম, হ্যাঁ। তো তারপরে সবাই করছে, কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস করছে অভিষেকের নেতৃত্বে, এটা কিন্তু হচ্ছে, এটা আমার নিজের ধারণা গোটা দেশে, মানে অখিলেশ ফখিলেশকে 10 গোল দিয়ে দিয়েছে অভিষেক এখানে, তেজস্বীকে। একটা কথা বলো, যে অভিষেকের যে তথাকথিত ক্লোজ বলে যাদের ধরা হয়, এরাই কি টিম অভিষেক? যেমন আমি কথা বলছি ব্রাত্য বসু, ডেরেক ওব্রায়ান, কুণাল ঘোষ, কিছু অংশে বাবুল সুপ্রিয়, এটা কি একটা টিম? না, এটা টিম নয়। না, টিম, নিশ্চয়ই টিম, এবং সেখানে যোগ্যতা ও কন্টিনিউয়াস যোগ্যতার ভিত্তিতে, যেরকম শশী পাঁজাকে যে গুরুত্ব প্রদান এবং তাকে ইন্ডাস্ট্রি মিনিস্টার করা, তাকে স্পোকস পারসন হিসেবে ব্যবহার করা, এবং একটা অভিজাত, একটা আরবান, ইংলিশ স্পিকিং, অথচ বাঙালি নয়, কসমোপলিটন, তেলেগু মহিলা, সেরকম অজিত পাঁজার ব্যাকগ্রাউন্ড, সব মিলিয়ে অভিষেকের মনে হয়েছে মানে এটা একটা প্রোডাক্টের মতো। এখানে কিন্তু শশী পাঁজার কোনো পার্সোনাল ব্যাপার না। পার্সোনাল ব্যাপার হলে তো তাহলে সাধন পান্ডের মেয়ে কে অভিষেক টিকিট দিয়ে দিত, শ্রেয়া পান্ডে। এবারে দেয়নি, কিন্তু সবাই ভেবেছিল বেসিক্যালি ব্র্যান্ড পজিশনিং নিয়ে খুব কনসাসলি, মানে কার কি যোগ্যতা। ও একটা নতুন জেনারেশনের, যেটা বয়স্কদের এজ বার করে একটা এই যে দূরে সরানো, এইটা অভিষেক কিন্তু চাইছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যেটা কুণালও খুব সাপোর্ট করেছে। কারণ কি 60 বছরের উপরে অনেক ভারতবর্ষের রাজনীতিবিদ আছেন। ও কিন্তু এটা বলছে না যে একদম ওইভাবেই, কিন্তু যেটা বিজেপিও কি সবাইকে করছে, তারা তো ইয়েদুরাপ্পা থাকে না, কিন্তু আছে। অভিষেক বলছেন আমি 60 বছরে আমি নিজে ছেড়ে দেবো। হ্যাঁ, সেটা তো ওর ব্যক্তিগত ব্যাপার, ও কি করবে না করবে। কিন্তু ও কিন্তু অন্যদের ক্ষেত্রে এখানে একটা লোকে ভুল করছে যে কাউকে টিকিট দেব না, মানে কিন্তু একটা যদি তুমি নিয়ম না করো তাহলে প্রচুর লোক আবার, হ্যাঁ, মানে ওইটাকে আটকানোর জন্য ব্যতিক্রম কিন্তু থাকবে। সৌগত রায় টিকিট পেয়েছে, সুদীপ টিকিট পেয়েছে, সেটা তো অভিষেক না বলেনি। হ্যাঁ, মানে অভিষেকের ক্ষেত্রে বক্তব্যটা হচ্ছে যে যেটা সিপিএমও কিন্তু প্রচুর নতুন মুখ নিয়ে এসেছে, মানে
তুমি যদি নতুন মুখ না নিয়ে এসো, যেটা কুণাল বারবার অনেক জায়গায় বলেছে, আমি দেখেছি যে পুরনোরা যদি জায়গাটা না ছাড়ে তাহলে নতুনেরা হবে কি করে যদি দিনের পর দিন। তো এটা কিন্তু নতুন মানে প্রবীণ এবং নবীন এই দুটোকে নিয়ে কিন্তু আসলে চলতে চাই। অভিষেকের পছন্দের রবীন্দ্রসঙ্গীত কি? এটা আমি নিজে জানি না, কেননা ও নিজে রবীন্দ্রসঙ্গীত শোনে, এমন নয় যে শোনে না, কিন্তু ও যেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে রবীন্দ্রনাথের গান মুখস্থ, এবং কে কি গান গায়, কোন মানে শিল্পীর গলায়, মানে ইন্দ্রনীলের গলায় কোন রবীন্দ্রসঙ্গীতটা ভালো, হ্যাঁ, কোন সাংবাদিক কোন গানটা ভালো গায়, সেটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবে, সেটা কিন্তু অভিষেক পারবে। অভিষেক অনেক রবীন্দ্রসঙ্গীত শোনে, আবার অনেক হিন্দি গানও শোনে। এখন যে গানগুলো হয়, ইভেন ওর কিন্তু অনেক ওয়েস্টার্ন গানও শোনে। এবং ওর কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ও কিন্তু একটা এক্সপোজার পড়াশোনা করার সময়, ও তো দিল্লিতে ছিল এবং ও তো ম্যানেজমেন্ট নিয়ে পড়েছে এবং ও প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছে। দিল্লিতে থাকার সময় তুমি চিনতে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই চিনতাম। আমি তো ওকে মানে জন্মানোর পর থেকে দেখেছি, ওর মা লতা এবং ওরা। ইনফ্যাক্ট ও তো দিল্লিতে যেত না তখন, মানে আমি দেখেছি যে লতা ওকে ওই ভাত রান্না করে, ওই গাল যেটাকে বলতাম আমাদের মায়েরা গাল করতো, মানে এরকম করে তো হাতে নিয়ে আছে, ও হামাগুড়ি দিচ্ছে। আর এরকম ওই কার্পেটে থাকে না, তো শীতকালে শুধু নয় সারা বছরই দিল্লিতে বহু বাড়িতেই, আর ওটা তো এমপিদের ফ্ল্যাটে তো এমনিতেই তো সিপিডাব্লিউডি ওটা বলা হয়, এখানে যেটা পিডাব্লিউডি বলে, ওখানে সিপিডাব্লিউডির দায়িত্বই থাকে পর্দা কার্পেট সব এমপিদের এতে লাগানো। তো ও যখন যেত, লতা থাকতো, তখন ওই গাল করে করে খাওয়াচ্ছে আর দৌড়ে দৌড়ে পালাচ্ছে। ও কিন্তু মমতাকে কাছ থেকে দেখেছে, এটা মেক নো মিস্টেক, ও মমতার কাছেই থাকতো। মানে রাজনীতির শস্ত্র শিক্ষা রাজনীতি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। হ্যাঁ, মানে কিরকম সবসময় শেখানোটা, যেটা আমাদের হয় না যে আমাদের বাবা মাদের কাছ থেকেও আমরা অনেক কিছু পাই, যেটা বাবা বলেনি যে এটা করতে হবে, কিন্তু আমার বাবা এটা করতেন, যেটা আমি অবচেতন ভাবেই দেখতে দেখতে পিক আপ করেছি। আমাদের অনেক চরিত্রের অনেক গুণ ভালোও পাই খারাপও পাই, যেটা আমরা উত্তরাধিকার সূত্রে পাই। তো ও যখন বাবা মা ওদের বাড়ি থেকে জায়গার অভাব হলো, ওদের কালীঘাটে তো একই বাড়িতে থাকতো, যখন অন্য বাড়িতে চলে গেছে তখনও কিন্তু কাঁদতো এবং ও মমতার কাছেই থাকবে, তো ও কাছাকাছি থাকে। তো ওইখানে এসে কিন্তু ও ওই বাড়িতে থাকতো। এবং ওই গল্প আছে না যে ওই মমতা একটা র্যালি করেছে, তো ও ওই তৃণমূল, তখন মানে তৃণমূল সবে জন্মেছে, তো ফ্ল্যাগ ওই বানানো, ওই হাতে একটা যেসব হয় না সবাই কাডারদের হাতে হাতে যেগুলো দেয়, ওরকম বাড়িতে অনেক সময় হয়তো পড়ে আছে কি হাতে বানানো ফ্ল্যাগ গুলো, একটা কি কাঠির থাকে একটা প্যাটা, তো ওইটা নিয়ে ওই রাস্তায় মানে বাড়ির মধ্যে, হ্যাঁ, ওই কুচকাওয়াজের ভঙ্গিতে ও এটা নিয়ে যাচ্ছে। আর সে মমতার কি হাসি যে দেখো বাবু কি করছে, যে ও তো এইটা তো ও চোখের সামনে দেখেছে। কিন্তু তুমি যখন এই সমস্ত কাজ থেকে দেখার পর, তুমি যখন কনস্ট্যান্টলি দেখো যে মিডিয়ায় লেখালেখি হয়, বলা বলি হয় যে একটা বিভেদ আছে, তখন তোমার কি মনে হয়? না, আমি এটা বারবার লিখেওছি, বলেওছি, এমনকি আমি তৃণমূলের লোকেদেরও বলেছি। তৃণমূলের মধ্যেও কিছু লোক আছে যারা মমতার অতি ঘনিষ্ঠ হয়ে চেষ্টা করে, যে যারা অভিষেক বিরোধিতা করার কথা বলে, অনেক স্টেটমেন্ট এমন দিয়ে দেয়, ভাবে বোধহয় এতে মমতা খুশি হয়ে যাবে আরো বেশি করে। আবার কিছু অভিষেকেরও ঘনিষ্ঠ, অভিষেকের নামে একটা পোস্টার লাগিয়ে দিল, এ করে দিল, ভাবলো যে অভিষেককে আমি খুব তেল মেরে দিলাম। এটাতে না উল্টে যারা এটা করে, আমি বলি যে আসলে ওদের কোনো বিরোধ, দুজনের মধ্যে কোনো বিরোধী নেই, মানে বনাম নয়। এবং হ্যাঁ, মাঝখান থেকে কিন্তু আমি নাম করে বলতে চাই না, অনুষ্ঠান দেখে তার ব্যাপারে সে আমাকে ফোন করবে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা দাবি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছে। এবং আমি তখন বলেছি যে তুমি এটা বললে তো, তুমি দেখো যে এটার জন্য তোমাকেই খেসারত দিতে হবে, মমতা অভিষেকের কোনো সমস্যা হবে না। এবং মাঝখান থেকে হলো কি, সেই লোকটি যে স্টেটমেন্ট করেছিল কিছুদিনের মধ্যে, আমি কিন্তু মানে যেটা ঘটছে সেটা দেখে বলছি, আমার সাথে কোনো কথা বলার দরকারই নেই, আমি দেখলাম সেই লোকটি কিছুদিনের মধ্যে অভিষেকের সাথে একটা মিটিং করলো, অভিষেকের কাছে এলো এবং একটা মিটিং ফিটিং হলো।
তখন আমি বুঝতে পারলাম যে এটা ওর যে অভিষেক বিরোধী লাইন বা বক্তব্য পাবলিকলি রেখেছিল, তাতে মমতা খুশি হন। মমতা খুশি হয়নি। মমতাই বলেছে যে তুমি অভিষেকের সঙ্গে কথা বলো। বহু নেতাকে মমতা বলে যে এটা আমাকে বললে ভালো কথা, কিন্তু তুমি একটু অভিষেকের সঙ্গে আর একটু ডিটেলে কথা বলে নাও, কেননা অপারেশনাল ব্যাপারটা মমতা কিন্তু আস্তে আস্তে যেটা করছে, কন্ট্রোলটা পুরো রাখছে, কিন্তু মাইক্রো ম্যানেজমেন্টটা ডে টু ডে বেসিসে সংগঠনটার যে জেলাওয়ারি, এখনো মমতা যেসব জায়গায় জনসভা করতে যাচ্ছে, এই যে উত্তরবঙ্গের একটা উদাহরণ দিলে বোঝাতে সুবিধা হবে, উত্তরবঙ্গে আমি ভাগ হতে দেবো না, এটা প্রথম কে বলেছে? মমতা না, অভিষেক। অভিষেক গিয়ে প্রথম র্যালি করে বলল যে উত্তরবঙ্গ বলে কিছু হয় না, ইটস বঙ্গ। পশ্চিমবঙ্গটা তো ইনসিডেন্টালি পশ্চিমবঙ্গ বলতে হচ্ছে, নামটাও তো মমতা চেঞ্জ করতে চাইছে, কেননা বাংলাদেশ হয়ে গেছে, এখন তো পূর্ববঙ্গ নেই, তাহলে আর পশ্চিমবঙ্গটা, এটা তো ভূগোলের ব্যাপার নয়। তো এইখানে উত্তরবঙ্গটা কি? উত্তরবঙ্গ কেন থাকবে? আমরা উত্তরবঙ্গ রাখারই পক্ষে নই। এটা উত্তরবঙ্গে দাঁড়িয়ে বলাটা কিন্তু হিম্মতের ব্যাপার, যে আমি উত্তর বলে কিছু হয় না, একটাই বঙ্গ, আপনার বঙ্গ আমার বঙ্গ এক, আমি কালীঘাটে থাকি বলে আমি উত্তরবঙ্গ নই, এটা নয়, এটাও বঙ্গ এটাও বঙ্গ, কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নটা করতে চাই, তার জন্য রাজ্য সরকার এই করছে, আমি এই করছি, আপনাদের এই কথা দিচ্ছি। আজকে কি হলো, বিজেপি যে সেপারেট যে রাজ্য উত্তরবঙ্গের কামতাপুর, দে ড্রপ দ্য আইডিয়া। এমনকি যে এমপি পৃথক রাজ্য দাবি করেছিল উত্তরবঙ্গে, জন বার্লা, তাকে টিকিট দেয়নি এবারে। কামতাপুরীর যে ছাতা ভেঙে গেছে, 3 টুকরো হয়ে তৃণমূলে চলে, কেননা যে অনন্ত মহারাজ যাকে রাজ্যসভার এমপি করা হয়েছিল, সেই বলছে যে বিজেপি এমপি হয়ে বলছে যে বিজেপি সেপারেট রাজ্যের দাবি থেকে সরে এসছে, তারা বেইমান। তো এটা, এই যে স্ট্র্যাটেজিটা, এখনো মমতা যখন জেলায় যায় র্যালি করে, তার আগে কিন্তু অভিষেক চলে যাচ্ছে সেখানে গিয়ে স্ট্র্যাটেজি করা। তার মানে কি দুজনের কিন্তু ডেজিগনেটেড রোল আছে। সুতরাং এই যে ঝগড়াটা যারা মনে করছে, হ্যাঁ ডিফারেন্ট স্টাইল অফ ফাংশনিং আছে, শুধু বাবা ছেলেতে হয় না, বাজপেয়ী আডবাণীতে হয়নি, মোদী অমিত শাহ নেই। সুতরাং দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে এটা বুঝতে সুবিধা হয়। আমি অনেক সময় জাতীয় প্রেক্ষাপট দিয়ে বোঝাচ্ছি, যেহেতু আমি দিল্লিতে ছিলাম, বাজপেয়ী আডবাণীর মধ্যে খুব ঝগড়া হতো এবং ভীষণ এর লোক তার লোক ছিল। আমি একবার আডবাণীকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা ক্রাইসিসগুলো রিভলভ করেন কি করে, দুজনে কনফ্লিক্টিং হলে? বলেছিল আমাদের একটা অদ্ভুত অলিখিত কোড অফ কন্ডাক্ট আছে। কিরম? বলে আমি যদি কোনো নাম প্রথমে বাজপেয়ীকে বলে দিই যে একে গভর্নর করতে হবে বা একে এটা করতে হবে, বাজপেয়ী না বলেন, আমি ডেপুটি প্রাইম মিনিস্টার বলে নয়, আমি আডবাণী বলে। আর বাজপেয়ী যদি প্রথমেই বলে দেয় যে, আমি যদি বলি যে চন্দন মিত্রকে রাজ্যসভা করতে হবে, বাজপেয়ী মেনে নেবে, না বলবে না, আচ্ছা এটা আডবাণী বলেছে। আর বাজপেয়ী যদি বলে যে না, আমি কল্যাণ সিংকে ড্রপ করতে হবে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোমার আডবাণীর লোক কল্যাণ সিং, কিন্তু আডবাণী কিন্তু কল্যাণ সিংকে ড্রপ করিয়েছিল, বাজপেয়ী বলেছে। তো এই যে জিনিসটা, এই জিনিসটা তুমি এখানেও তুমি, আমি ভাবি এইভাবে, আমাকে কেউ বলেনি যে কিছু জিনিস আছে যেটা মমতা অভিষেককে জমি ছেড়ে দেয়, মমতা, কিন্তু দুজনের স্টাইল অফ ফাংশনিং আলাদা হতেই পারে, বাবা ছেলেতে হয়। আচ্ছা, আমরা অনেকটা এসছি, আরো 3-4টে প্রশ্ন করে ছেড়ে দেবো। সেটা হচ্ছে যে এই যে অভিষেকের আজ অব্দি, অভিষেক একটা ফুটবল টিম করেছেন ডায়মন্ড হারবার, এবং সেই টিমটাকে যথেষ্ট খুবই আধুনিকভাবে টিমটা তৈরি হচ্ছে। আমি সেগুলো দেখেই আরো বেশি করে বলছিলাম যে খুব একটা আধুনিক মনন আছে। কিন্তু কালচারাল ওয়ার্ল্ডে, টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কোনো রকম পেনিট্রেশনের কোনো লক্ষণ অভিষেক ব্যানার্জি এখন অব্দি দেখাননি। এটা কি প্রকৃতিগতভাবে বিরোধী বলে, মানে ঠিক ইন্টারেস্ট নেই বলে, না ওটা পিসি দেখেন বলে? খুব ভালো প্রশ্ন। যে ফুটবলের ব্যাপারটাও কিন্তু আপনি লক্ষ্য করে দেখেছো, ও নিজের নির্বাচন কেন্দ্রে করেছে ডায়মন্ড হারবার, এবং ডায়মন্ড হারবার মডেল বলে একটা কথা চালু হয়েছিল, যেটা শুধু ফুটবল নয়, মানে গ্যাসের কানেকশন দেওয়া থেকে শুরু করে এমপি ল্যাডের টাকা থেকে, ওই মডেলটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি হিসেবে সাংগঠনিক ক্ষেত্রে করেছে। কিন্তু অভিষেক কিন্তু এটা চাইলে প্রেশার দিয়ে, রাজ্য সরকারকে দিয়ে, ডায়মন্ড হারবার মডেল উইল বি ইমপ্লিমেন্টেড ইন অল ডিস্ট্রিক্টস, এটা করতে পারতো, খেলাটাকেও করতে পারতো। ও এটা একটা নমুনা হিসেবে রেখেছে, কারণ ও জানে ওর লং ওয়ে টু গো। এখন তো 2026-এই 2 বছর বাকি আছে। ওর ভূমিকা 2024-এর লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আরো বাড়বে, এবং টুয়ার্ডস 2026 তখন হয়তো আমরা দেখবো যে এই ফুটবলটাই, সেটা কিন্তু রাজ্য স্তরে
আরো বেশি সক্রিয় হয়ে নামছে, কেননা ও কিন্তু ফুটবলটাকে শুধু ফুটবল হিসেবে নয়, ও ইউথ এবং ও যুবা বলে একটা সংগঠন হচ্ছিল, যে সংগঠনটা দিয়ে ও শুরু করেছে যাত্রাপথ, যেটা আলিপুরে অফিস ছিল, মানে ওটা কিন্তু যুব কংগ্রেস না, তৃণমূল যুব কংগ্রেস নয়, মানে ওটা একটা এনজিও টাইপের ইউথদের, মানে ওটাতেও একটা মডার্ন অ্যাপ্রোচ ছিল, ওটা ঠিক টিপিক্যাল পুরনো যে কংগ্রেসের থেকে। তো ওর আমার মনে হয় ফুটবলটাকেও ও আরো বাড়াবে, এবং ও নিজে এরকম টি শার্ট পরে কানেক্ট করে এই সমস্ত খেলার মাঠে গিয়ে যেরকম ভাবে। ফিল্মটাতে একটা কারণ দিদি দেখেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন, এটা একটা নিশ্চয়ই কারণ হতে পারে, আমি এইভাবে কখনো ভাবিনি, বরং তুমি আমাকে ভাবালে আমি এটা আরো ভাববো, অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরেও আমি আরো খোঁজ খবর নেবো, কিরকম খুব ভালো প্রশ্ন সাংবাদিক হিসেবে আমি এটা ভাবিনি। কিন্তু আমার যেটা মনে হয় যে ও না, এই যে ওভারডোজ অফ টলিউড ইন তৃণমূল, এটা আমার মনে হয়, এটা আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, আই এম সাবজেক্ট টু কারেকশন, অভিষেক না এটার খুব একটা পক্ষে না। সায়নী তো অভিষেকেরই যথেষ্ট ইয়েতে একজন দুজন থাকতে পারে, ও কিন্তু আমি বলছি না, অবশ্য সায়নী খুব ভালো কাজ করেছেন। সায়নী ওর একটা লেফট ব্যাকগ্রাউন্ড ছিল, এবং ও ও খুব পলিটিক্যাল, মানে একটা যে কোনো সেলিব্রিটি এবং টিভিতে শো করে বলেই তাকে আমাকে করতে হবে, আমি একটা লম্বা তালিকা, আমি কারোর নাম বলবো না, একটা লম্বা তালিকা অভিষেকের টেবিলে আছে যারা এখনো আসেনি তৃণমূলে। এখন এরা যদি মনে করে যে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলে আমার ফিল্ম ক্যারিয়ার বেটার হবে, আমার টেলিভিশন ক্যারিয়ার বেটার হবে, এবং আমি অমুক অমুক নেতাকে ধরে আরো বেশি বরাত পাবো, অভিষেক না এটার বিরুদ্ধে, অভিষেক এটার পক্ষে না। আমি এটাকে কারোর নাম করে কিছু বলছি না, এটা আমার মনে হয়েছে, সাবজেক্ট টু কারেকশন। ও কিন্তু বলছে না যে কাউকে দিও না, সায়নীকে দিও না, জুন মালিয়াকে দিও না, অমুককে দিও না, জুন প্রচুর কাজ করে। ও বলছে যে তোমাকে কেস টু কেস বেছে করো, মানে ধরো অনেকে আছে, আমি অন্য পার্টিতেও তুমি দেখো না, লকেট যেভাবে নিজেকে চেঞ্জ করেছে, আমি একদম এটাতে বিজেপি তৃণমূলে যাচ্ছি না, রিমার্কেবল, মানে ও নিজে ড্রেস কোড চেঞ্জ করে ফেলেছে, ওর ওবেসিটি নিয়ে ও মাথা ঘামায় না, ও শি হ্যাজ বিকাম মোর গদাধর চট্টোপাধ্যায়, মানে রামকৃষ্ণের ফ্যামিলি মেম্বার দেন পুরনো লকেটের যেসব ফুটেজ আছে সেটা আমরা ভুলে গেছি। ইভেন অগ্নিমিত্রাও, হ্যাঁ অগ্নিমিত্রাকে এই যে কাল আমি এর মধ্যে দেখছিলাম যে পুলিশের সাথে ওই যে তর্কি যেটা করছে, ও কিন্তু আমাকে কেউ বলছিল মানে যে মমতাকে ফলো করছে, তাহলে ভালো জিনিস, যদি মমতার যে বিরোধী নেত্রী হিসেবে যে রাজনীতিটা সেটা যদি অগ্নিমিত্রা ফলো করে, নাথিং রং ইন ইট, অভিষেক তো মোদিকেও ফলো করে, তো ভালো জিনিস তুমি ফলো করো না। এই যে ভাইপো কনস্ট্যান্টলি একটা ডাক, মোদি বলে কি অমিত শাহ বলেন, এটা হাউ ডাজ অভিষেক রিঅ্যাক্ট টু দিস পার্সোনালি, প্রাইভেট? না, সত্যি কথা বলতে কি এটা তো অভিষেকের লাভ হয়, তার কারণ অভিষেক ভেরি ইন্টেলিজেন্ট। এখন জ্যোতিবাবু কে বিধান রায় তৈরি করে দিয়েছিল খালি জ্যোতিবাবু সমালোচনা করে, মানে আমি কাকে টার্গেট করব, মানে তৃণমূলও মানে শুভেন্দুকে মেন টার্গেট করবে না, দিলীপ ঘোষকে করবে না, সুকান্ত মজুমদারকে করবে, তার উপরও কিন্তু বিজেপির কোন নেতা বড় হয়ে উঠবে বিরোধী নেতা হিসেবে সেটা মমতা অভিষেকের উপর নির্ভর করেছে। মানে এটা খুব অদ্ভুত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এখানে যেভাবে অভিষেককে নেফিউ, তারপরে যেভাবে এনফোর্সমেন্ট, হেলিকপ্টারের তল্লাশি, একটা জিনিস লক্ষ্য করে দেখেছো যে অভিষেক কিন্তু প্রত্যেকটা ঘটনায় সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে, ও ব্যক্তিগতভাবে এজেন্সির সাথে দুর্ব্যবহার করছে না। এমনকি যখন ওই ইনকাম ট্যাক্স রেড করেছে হেলিকপ্টারে, ওদের সাথে খারাপ ব্যবহার কিন্তু অভিষেক করেনি। এমনকি পুলিশের লোকেরা যখন ছবি তুলছিল এবং ওরা যখন ওটা নিয়ে একটা টাসল হয় যে ছবি তুলতে দিচ্ছিল না, তখন সিকিউরিটি বলেছে যে কেন তুলতে দেবে না, তুমি যখন সিবিআই আর এনফোর্সমেন্ট অভিষেকের বাড়িতে পাঠাও তখন তো তার জন্য ক্যামেরাম্যানদের আগে থাকতে বলে দিয়েছে, তারা ফিল্ডিং এর পজিশন নিয়ে দাঁড়িয়ে গেছে ক্যামেরাম্যান, সেটা তোমরা সিবিআই এনফোর্সমেন্ট থেকে ছবি না দিলে তো পার্থ চট্টোপাধ্যায়ের কোন বান্ধবীর বাড়িতে কত টাকা বা টাকার ছবি, তো তোমরা তো ছবি তুলছো, তো তোমরা আজকে যখন একটা কিছু পেলে না অথচ রেড করেছো, তার ছবি যদি আমি তুলি কি অন্যায় হবে? এটা সিকিউরিটির লোকেরা চেয়েছিল যে ছবিটা তুলতে, অভিষেক ইন্টারভিউ করে এবং অভিষেক বলে যে ওরা যখন বলছে যে ছবিটা তুলতে বারণ করছে, তুমি ওটা ওদের একটা ইন্টারনাল
মানে ডিসিপ্লিনের প্রশ্ন তুলছে। আমি এটার জন্য ব্লেমড হতে চাই না। আমার দেরি যা হওয়ার হয়ে গেছে, এটা অলরেডি এটা একটা লেট হয়ে গেছে র্যালিতে, কিন্তু ইউ ডিলিট ইট অ্যান্ড রিজলভ ইট, ওটা নিয়ে একটা ঝামেলা ছিল। তো অভিষেক যদি বলতো যে না ওটা রাখবো, কোনো একটা কনফ্রন্টেশনে যেত, ও কিন্তু সেটা করেনি। কিন্তু আবার এটাও বলেছে যে তোমরা যে রেড করলে এবং তোমরা যে একটা মানে ফিশ স্যান্ডউইচ আর দুটো ফ্রুট জুসের প্যাকেট ছাড়া কিছু পেলে না, সেটা কিন্তু আমিও কিন্তু সেটা কিন্তু এক্স হ্যান্ডেলে দেব, সেটাতে কিন্তু আমাকে তুমি আটকাতে পারো। আচ্ছা, একটা কথা বলো যে ও কিন্তু সঙ্গে সঙ্গে সেটা জানিয়ে দিই। তুমি যার কথা বলছো সেই লোকটি ব্র্যান্ড পজিশনিং নিয়ে অত্যন্ত কনসার্ন, কর্পোরেট স্ট্র্যাটেজি নিয়ে, এইচআর এর মতো করে একটা জিনিসকে হয়তো ভাবছেন। এর আড়ালে থাকা একদম প্রাইভেট লোকটা মানুষটাকে কি বলবো? না, প্রাইভেট লোকটার জন্য খুব প্রচন্ড ভাবে জিম করতে হবে, এটা একটা বিরাট প্রাইভেট ব্যাপার। বাড়িতেই জিম আছে, বাড়িতে জিম আছে, এবং ছোটখাটো মানে বিরাট কিছু ব্যাপার নয়, বেসিক জিনিসটা। এবং ও সুযোগ পেলেই, কেননা তুমি একটা লোক ও কিরকম একটা মানে ওই সেই ছোটবেলার মেরা নাম জোকারের ঋষি কাপুরের মতো ছিল, গাবলু গুবলু একটা ছেলে ছিল, আমি নিজের চোখে দেখেছি। সেখান থেকে নিজেকে ওই রকম স্লিম অ্যান্ড ট্রিম করা এবং মানে খাওয়া দাওয়া মেনটেন করা, এ করা, ভীষণ কনসিয়াস, খুব রেজিমেন্টেড। এবং ও কিন্তু ওর চোখটা ছাড়া এমনিতে তো ফিজিক্যাল কোনো প্রবলেম নেই, চোখটাতে বেচারা খুবই কষ্ট পেয়েছে। মানে ওয়েস্ট বেঙ্গলের তুমি এত পলিটিশিয়ান না, এত বাড়িতে পলিটিশিয়ান, কালী পুজোর সময় ওর চোখটার জন্য ও বসতে পারে না। আমার একটা কথা বলো, ওয়েস্ট বেঙ্গলের এত পলিটিশিয়ান দেখেছো তুমি এত বছর ধরে, অভিষেক ইজ ডিফারেন্ট। আমি না অ্যামেজড হয়ে যাই ওর সাথে যখন আমি বলছি যে ওর গভর্নেন্স অলসো, ও তো গভর্নেন্সে কোনো এখনো দেয়নি, পরীক্ষা দেয়নি। আমি এটা বেশি বলা হয়ে যাবে বলে অনেকে মনে করতে পারে, আমি ওকে রাহুল গান্ধীর থেকে, ইভেন অখিলেশের থেকে, কারণ দুজনকেই দিল্লিতে থাকার দৌড়িতে কাছ থেকে দেখেছি, দে আর গুড হিউম্যান বিং বোথ, অখিলেশ অ্যান্ড রাহুল। আমি স্ট্যালিনটা জানি না তাই বলছি না, স্ট্যালিন বয়সেও একটু বড়। অখিলেশও কিন্তু বিদেশ থেকে গ্র্যাজুয়েট হয়েছে, খুব বড় লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড আছেও। ইনফ্যাক্ট রাহুলের থেকে বেশি অখিলেশের পড়াশোনা। অখিলেশের স্ত্রীও খুব মানে তোমায় যদি কেউ জিজ্ঞেস করে যে আমার অভিষেকের যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে এই তিনজন আছে, সিইও হিসেবে কাকে বাজবো, তুমি অভিষেক কিরকম ওর নিজের লোককে সাসপেন্ড করতে দ্বিধাগ্রস্ত হবে না যদি মনে করে যেটা ও ভুল করেছে। ওর কোনো নিজের ওই রকম ভাবে একটা চামচে পোষা শাউটিং ব্রিগেড যে অভিষেক জিন্দাবাদ বলবে, ও সেটা না করে ও একটা মডার্ন স্টাইলে, হ্যাঁ তাই বলে কি রাজনৈতিক নেতার কোনো তার ভালো লাগা থাকে না যে কেউ ভালো বললে, কিন্তু ও জিনিসটা বোঝার জন্য, মানে তুমি যেটা ব্রাত্য কথা বলছিলে, ও ব্রাত্যকে পছন্দ করে, ব্রাত্য পড়াশোনা করে, ব্রাত্য যে কি করে এত পড়াশোনা করে, কখন করে, এসব কেউ জানে না। সত্যি তাই, হ্যাঁ মানে বিস্ময়, কখন ঘুমোয় কে জানে, মানে এবং ও নাটকও করছে, তার মধ্যে সিনেমা করছে, লিখছে, হ্যাঁ, এবং মানে ও শিক্ষামন্ত্রী, রাজ্যপালের সাথে এই সময়ের শিক্ষামন্ত্রী, যে কোনো সময় কখনো ত্রিপুরা চলে যায়, কখনো মানে ওকে অন্যান্য জায়গাতেও পাঠানো হয়। অভিষেক কখনো গভর্নেন্সে ইন্টারফেয়ার করে না। অনেকে মনে করে যে ও খুব কিচ্ছু ইন্টারফেয়ার করে না। যেটা করে সেটা হচ্ছে যে ব্যুরোক্র্যাটদের সঙ্গে ও যোগাযোগ রাখে না, কেননা এটা অনেকে ভাবে তো কি বলছো, আইএস আইপিএস অফিসারদের বদলিতে কোনো থাকে না, আমি এটা মানলাম না, থাকে না, না কোনো একটা দুটো ক্ষেত্রে হয়তো থাকতে পারে, ব্রডলি যে মুহূর্তে তুমি ডে টু ডে বেসিসে ফোন করা শুরু করবে যে এটা করে দিন, ওটা করে দিন, মানে যেটা সোনিয়া গান্ধী করত। পুলক ছিল প্রিন্সিপাল সেক্রেটারি মনমোহন সিং এর, সোনিয়া গান্ধীর কাছে রোজ বিকেল 5টায় এসে পুলক চ্যাটার্জি রিপোর্ট দিত সারাদিনে কি হলো, এবং গভর্নেন্সকে কন্ট্রোল করত। প্রণব বাবুকে ইনস্ট্রাকশন দিচ্ছে সোনিয়া গান্ধী থ্রু আহমেদ প্যাটেল যে বোফোর্সের কেসটাকে, যেহেতু ডিফেন্সে ছিল বোফোর্স কেসটা, ওটাকে স্ক্র্যাপ করতে হবে, তার ইনস্ট্রাকশন যাচ্ছে প্রণব বাবুর কাছে। অভিষেক কিন্তু এখনো পর্যন্ত, এবং সেটা হলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট রিয়াক্ট করবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে কিন্তু কোনো ভাইপো সমস্ত কোনো কেস না। তুমি আমার গভর্নেন্সে মানে নবান্নতে হাত দিলে
মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওটা তখন অন্য 8-4টে পলিটিশিয়ানের মতোই কিন্তু অভিষেককে ট্রিট করবে, এবং সে কারণে অভিষেক কিন্তু সেটা করেও না, কারণ অভিষেকেরও এই একটা নত্যসত্ত্ব জ্ঞান আছে, একটা লক্ষ্মণ রেখা রাখে, যেটা করে, যেটা করছে বরং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ব্রাত্যর কথাটা উঠলো এই যেখান থেকে, ও না এডুকেশনের ক্ষেত্রে গভর্নরের সাথে যে কনফ্লিক্টটা হচ্ছে, কোথায় কোথায় প্রবলেমটা, গভর্নর ঠিক বলছে না, ও ঠিক বলছে, যে কোর্টে গেল, এটা তো পার্টিগতভাবে কোর্টে যেতে হচ্ছে। ব্রাত্য তখন তো পার্টি ম্যান না, তো ও তো পার্টির লিডার, ও অনেক সময় মিনিস্টারদেরকে ডেকে মানে ও তো আর গিয়ে নবান্নে ব্রাত্যর সাথে মিটিং করতে পারে না, সেটা আরো ডাজন্ট লুক নাইস, যে এরা আসে, সেটা শশী পাঁজার ইন্ডাস্ট্রি হোক, আরো আরো অনেক বেশ কিছু মন্ত্রী আছে যাদের সাথে ওর কমফর্ট লেভেল আছে, ও কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করে। হি ইজ এ গুড লিসেনার। আচ্ছা, আমরা একদম শেষে এসে গেছি, লাস্ট দুটো প্রশ্ন করব। একটা প্রশ্ন হচ্ছে যে একেবারে যাকে তুমি প্রায় লিটারালি হামাগুড়ি দিতে দেখেছো এবং একদম ছোটবেলা থেকে দেখেছো, সে এত বড় একজন পলিটিশিয়ানের মাত্র 35-36 বছরের মধ্যে শুধু ওভারঅল জিনিসটাই কন্ট্রোল করছেন না, একটা অভিষেকের হাঁটা চলায় শত্রুরাও স্বীকার করে একটা কোয়াইট ডিগনিটি আছে, একটা সামহাও হাঁটা। এটা কি মানে এটা কি তোমার কাছে একটা হিউজ মানে এটা কি তুমি কোনোদিন ভাবতে পেরেছিলে যে এটা হতে পারে? আমি ভাবতে পারি, সত্যি কথা বলছি, যে ওর যে পরিবর্তনটা, ট্রানজিশনটা হয়ে চলেছে, এখনো হচ্ছে, এবং ও কিন্তু মানে যেটাকে আমরা দিল্লিতে হিন্দিতে বলি যে লম্বি রেস কি ঘোড়া, ও 100 মিটার দৌড় খেলতে আসেনি, ও কিন্তু ম্যারাথন প্লেয়ার। ওর যেটা আমার বিস্মিত হয়ে যায় সেটা হচ্ছে যে আমাদের জার্নালিস্টদেরও থাকা উচিত মানে একটা গুণ, সেটা হচ্ছে স্ট্রং অবজারভেশন, কে কি করছে। এই এক্সপোজারটা, তুমি অনেকে আছে এক্সপোজারের মধ্যে ফেলে দিলেও সে হয়তো অ্যান্টেনাটাই নেই, সে রিসিভ করছে না। আবার অনেকে আছে, দেখো আমরা বলি অভিষেককে পার্সিয়ালিটি করেছে,